জীবনের মতো মৃত্যু এক অবধারিত সত্য। আমাদের আপনজন কেউ মারা গেলে আমরা তার কবর কিংবা সমাধিস্থলে যাই, স্মরণ করি, দোয়া করি, কারণ আমরা মেনে নিই সেই মানুষটা আর কখনোই ফিরে আসবে না। কিন্তু বিগত ফ্যাসিস্টের সময়ে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যে শব্দটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল সেটি হলো গুম। গুম হওয়া মানুষ কি আর কখনো ফিরে আসে? হয়তো আসে, হয়তো আসে না। বিগত 5ই আগস্টের পর অনেক গুম হওয়া ব্যক্তি সৌভাগ্যজনকভাবে ফিরে আসলেও এখনও অনেকেই রয়েছেন নিখোঁজ। তার পরিবার জানে না তারা আদৌ কি বেঁচে আছেন নাকি মারা গেছেন। আমরা এমন কিছু গুমের শিকার ব্যক্তিদেরকে নিয়ে আপনাদের সামনে ইতিমধ্যে কথা বলেছি। আজও আমাদের সাথে কথা বলার জন্য এমন একজন ব্যক্তি স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তার নাম শাম্মী আক্তার, যার হাজব্যান্ড বিগত সময়ে ফ্যাসিস্টের সময় বিএনপির গুম হওয়া একজন নেতা ছিলেন। আমরা তার মুখ থেকে শুনবো তার পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু নির্মম গল্প। শাম্মী সুলতানা, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন আমরা যে অবস্থাতেই থাকি আমাদেরকে সব অবস্থায় বলতে হয় আলহামদুলিল্লাহ। একমাত্র আমরা যারা আছি তারাই জানি আসলে আমরা আলহামদুলিল্লাহ কতটুকু ভালো আছি। আপনার স্বামী জনাব খালেদ হাসান সোহেল বিএনপির যে রাজনীতি করতেন, উনি কোন পদে ছিলেন এবং এর পাশাপাশি কি অন্য কোনো কর্মকাণ্ডে উনি জড়িত ছিলেন কিনা? হ্যাঁ, আমার স্বামী খালেদ হাসান সোহেল ৭৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন, যেটা এখন বর্তমান ৪৩ নং ওয়ার্ড। আর আমরা বাংলা বাজারে থাকি এবং ওখানে বেশিরভাগ মানুষের পেশাটাই হচ্ছে ব্যবসা, বইয়ের ব্যবসা। তো আমার স্বামীও বইয়ের ব্যবসার সাথেই জড়িত ছিল। আচ্ছা, পাশাপাশি উনি রাজনীতির সাথে জড়িত ছিল। ওনাকে ঠিক কবে এবং কি কারণে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আপনার সাথে তো নিশ্চয়ই সেদিনে ওনার সর্বশেষ কথা হয়েছিল, সেই কথাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার স্বামী ২০১৩ সালের ২৮শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম হয়। আমি ওই রাস্তাতে যখন যাই তখন সবসময় ওখানে একটা লেখা থাকে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমি এই লেখাটা যখন দেখি তখনই আমার ভিতরে আসলে কষ্ট থাকে যে এই যে আলো, এটা কোন আলো? যে আলো আমার এবং আমার সন্তানের জীবন অন্ধকারে নিয়ে গেছে। আমার স্বামীর শুধু একটাই দোষ ছিল, সে বিএনপির রাজনীতি করত। যেহেতু তখন 14 সালে নির্বাচনের একদম ঠিক পূর্ব মুহূর্তে হরতাল, অবরোধ, এরকম বিভিন্ন ধরপাকড়ও চলছিল। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইয়ে চলছে, সেজন্য ও কখনো বাসায় থাকতো না। যেহেতু ও একটা পদবিতে ছিল, সেজন্য ও সবসময় বাসার থেকে বাইরেই থাকতো। এবং ওকে আমি রাত্রিবেলা যেদিন গুম হয় তার আগের দিনও আমি ওকে বলে আসি, যে ফোনে কথা বলি যে তুমি সাবধানে থাকো, যেহেতু এখন চারদিকে বিভিন্নভাবে বিভিন্ন যারা বিএনপি করতেছে, যারা সক্রিয় কর্মী, তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করা হচ্ছে। ও সবসময় একটুকু শান্ত বলতো যে বিএনপি করি আর যেহেতু রাজনীতি করি হয়তো গ্রেপ্তার হতে পারি, যে কোনো সব গ্রেপ্তার হতে পারি, হয়তো এটা সবসময় আমাকে সান্ত্বনা দিত। গ্রেপ্তার হলে হয়তো গ্রেপ্তার হব, হয়তো 6 মাস না হয় কারাগারে থাকতে পারি। কিন্তু কখনো এটা আমরা কল্পনা করি নাই যে এরকম একটা জলজ্যান্ত মানুষ 12টা বছর ধরে তার কোনো খোঁজ থাকবে না। আমার স্বাধীন দেশে একটা মানুষকে আমি খুঁজে পাবো না। ওনাকে যেদিন তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার আগে কি আপনার সাথে কথা হয়েছিল এবং সর্বশেষ কি কথা আপনার সাথে হয়েছিল সেটা কি মনে আছে আপনার? আমি ওকে, যেহেতু ও একদম কেন্দ্রীয় কারাগারে যে দেখা করতে যাবে ওর এক বন্ধু এলাকার ছোট ভাইয়ের সাথে, ওরা সকাল সকাল বের হয়ে যায়, সেজন্য আমাকে ঠিক রাত 12:30টার সময়, আমি আগের দিন রাত্রে 12:30টার সময় আমার সাথে কথা হয়। এটা কত তারিখের কথা? এটা ঠিক ওই 28শে নভেম্বরই পড়ছে, যেহেতু 12:30 পড়ে যায়, ওটা ওই 28 তারিখেই 2013 সালে। হ্যাঁ, 13 সালে 28শে নভেম্বরই পড়ে। এবং ও যেহেতু নিয়ম অনুযায়ী সকাল 8টায় বের হয়ে যায়, সেজন্য রাত্রে আমার সাথে কথা হয়েছে। অর্থাৎ উনি বাড়িতে থাকতেন না? না, উনি বাড়িতে থাকতেন না। ওই সময় যারা পদবী বিএনপির কোনো পদধারী আছে তারা কেউই
ওই সময় বাসায় আসলে থাকার মতো কারোই পরিস্থিতি ছিল না। আচ্ছা, তারপরও ওনাকে কোথা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? এটা হচ্ছে ওরা হচ্ছে 6 জন বন্ধু বিএনপি যারা, এবং তারা সবাই বিএনপির সাথে জড়িত। তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে হচ্ছে ওদের আগের দিন আটক এক ছোট ভাইকে দেখা করতে ওখানে যায়। সকালবেলা থেকে ওরা ওখানে নিয়ম হচ্ছে টোকেন কেটে অপেক্ষা করতে হয়। ওরা সকাল থেকে প্রায় 1টা পর্যন্ত ওরা বিভিন্ন সময়ে ওকে ডাকার চেষ্টা করে, কিন্তু ওই ছেলেটা আর আসে না। পরবর্তীতে ওদেরই এক বন্ধু সে নামাজ পড়তে, যেহেতু 1টা বেজে যায়, সে নামাজ পড়তে চলে যায় এবং বাকি 5 জনকে রেখে যায়, বলে যে তোমরা থাকো, আমি নামাজ পড়ে আসি। সে যখন নামাজ পড়ে ফেরত আসে, সে ওখানে 5 জনের কাউকেই পায় না। আচ্ছা, না পাওয়ার পরে সে আশেপাশে যখন জিজ্ঞেস করে, এবং যেহেতু ওখানে দেখা করার নিয়ম হচ্ছে যে সবার মোবাইলগুলো একটা নির্দিষ্ট স্থানে জমা রেখে তারপর যেতে হয়, সে ওই বন্ধুটা যখন ওখানে যে খোঁজ করে তখন ওখান থেকেও আর পায় না। কারণ ওখান থেকে তখন বলে আপনাদের বন্ধুদেরকে এখান থেকে সাদা মাইক্রোবাসে করে লোক নিয়ে তুলে নিয়ে গেছে। এটা ওখানে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তারা বলেছেন। এবং যেখানে ওই মোবাইলটা জমার থাকে সেখানে থেকে ডিবি পরিচয় দিয়ে তারা ওই সবার ফোনগুলো একসাথে নিয়ে গেছে। আচ্ছা, তখনও তো আপনি জানতেন না? না, তখনও জানতাম না, যেহেতু আসলে ও বুঝে উঠতে পারে নাই। যেহেতু যে বললাম যে একটা গ্রেফতার, সবারই ভিতরে একটা গ্রেফতার আতঙ্ক ছিল, হয়তো ও ভাবছে যে কোনো আশেপাশে কোনো থানায় নিয়ে গেছে, এবং সেও যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিল, ও তাড়াতাড়ি করে ওর অন্যান্য যে বন্ধু আছে সেই বন্ধুদের সাথে আবার যোগাযোগ করে আশেপাশের, যেহেতু ওইটা চকবাজার থানা, এবং ওই আমরা যেহেতু সূত্রাপুর থানায় থাকি, ওরা চকবাজার থানা, সূত্রাপুর থানাগুলোতে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু যখন দেখে যে ওদেরকে ওখানে কাউকে পায় নাই, তখন সন্ধ্যার সময় ওর আর এক বন্ধুর মাধ্যমে আমাকে বাসায় খবর পাঠায় যে ভাবি আপনার সাথে কি ফোনে ভাইয়ার যোগাযোগ হয়েছে? তা আমি যেহেতু তখন ফোন ট্র্যাক করার একটা বিষয় থাকতো, আমি সহজে ওকে ফোন দিতাম না, যেহেতু ফোন করলে হয়তো ওর অবস্থানটা জানতে পারবে। তা আমি বলছি না, ওর সাথে তো আমার রাতে কথা হয়েছে, আর ও যেখানে আছে সেখানে আমি বলা আছে যে ও বের হবে না এরকম, কিন্তু ও যে বের হয়ে গেছে সেটাও আসলে আমার জানা ছিল না। কারণ ওকে আমি রাতে যখন বলছি তখন সে বলছে আচ্ছা আমি বের হব না। আচ্ছা, মানে সে আমাকে না জানাই বের হয়ে গেছে, যার জন্য আমি জানি যে সে একটা জায়গায় আছে, আমি হয়তো রাতে জন্য আছে, আমি রাত্রেবেলা হয়তো ওর সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব। আচ্ছা, পরে যখন সন্ধ্যা বলি যে না আমি তো পাই না, পরে আবার তাড়াতাড়ি ফোন দেওয়ার চেষ্টা করি, আর তখন আমি আমার ফোনটা চেঞ্জ করে ওকে দিয়ে দিই, এবং ওর সিমটা খুলে ফেলে। ওর সিমটা খুলে আমি ওর বোনের আর একটা সিম থাকে, সেই সিমটা ওকে আবার দেই, যেন ওকে ট্রেস যে কেউ না করতে পারে। সেজন্য মানে আমাদের দিক থেকে আমি চেষ্টা করছিলাম যে যতটুকুভাবে নিজেদেরকে সেফ থাকা যায় সেভাবে করার। তারপরে তো যখন সন্ধ্যার সময় ফোন খুঁজতে আসছে তখন বললাম যে না পাইনি, এখনও তো আমাকে কোনো কল দেয়নি। বলে যে আমাকে ওরা বলে যে না ভাবি আসলে আপনি ঘাবড়ায়েন না, ভাইয়ের ফোনটা বন্ধ পাচ্ছে, কিন্তু তখন ওরা আমাকে পুরো ব্যাপারটা বলে নাই যে ওরা যে ওইখানে গেছে, হ্যাঁ ওরা যে জেল গেটে গেছে, ওখান থেকে যে ওদেরকে নিয়ে গেছে এরকম কিছু তখন ওরা আমাকে বলেনি। বলে যে আপনি চিন্তা করেন না। তো এর মধ্যে আবার কতক্ষণ পরে ওর আরেক বন্ধুর মাধ্যমে, ওর ক্লোজ ফ্রেন্ড যে, তার সাথে আমি আবার যোগাযোগ করার চেষ্টা করি। তখন মানে ওরা আবার ভাবতেছে যে আমাকে বললে আমি হয়তো ঘাবড়ায় যাব, যেহেতু আমি কখনোই এরকম কোনো পরিস্থিতির সাথে আগে কখনো আমি ফেস করিনি এরকম পরিস্থিতি। তো ওই জন্য ওরা আবার বলে যে ভাবি আপনি চিন্তা করেন না, আমরা আশেপাশে খোঁজ নিচ্ছি, আপনি করেন না, আশেপাশে কোথাও আছে। আর তখন মানে ওই জিনিসটা আসলে বুঝে উঠতে পারি নাই যে গ্রেফতার করছে না কোথাও নিয়ে গেছে, মানে কি করছে সেই জিনিসটা আমার তখন ওই সময় কোনো কাজ করে নাই, মাথাতে আসেনি। পরবর্তীতে যখন রাত হয়ে যায় আর তখন পর্যন্ত ওরা কেউ খোঁজ দিতে পারে না। আপনিও ফোনে পাচ্ছিলেন না? আমি তো ফোনে পাচ্ছি না, কারণ ফোন তো তখন বন্ধ। কারণ আমি জানি ওর কাছে কোন নাম্বার আছে, কোন নাম্বার ব্যবহার করতেছে সেটা আমি জানি, সবাই তো আর জানে না কোন নাম্বারটা। তো সেই নাম্বারে কল করার চেষ্টা করতেছি, তখন দেখি আর ওকে পাচ্ছি না। পরবর্তীতে রাত্রেবেলা যখন আমার শ্বশুর আসে, তখন বাসায় আসার পরে বাবাকে বললাম যে বাবা এরকম সোহেলকে তো পাওয়া যাচ্ছে না, বলতেছে যে এখান থেকে নাকি
তুলে সাদা পোশাকে তুলে নিচ্ছে। তো আমরা যেটা জানি যে সাদা পোশাক তুলে নেওয়া মানে ডিবি তুলে নেওয়া, এবং হয়তো ডিবি পুলিশের সাথে এদের একসাথে একটা যোগাযোগ থাকে যে বলে আচ্ছা ঠিক আছে দেখতেছি তাহলে কি করা যায়। বাবার সাথে সাথে বাবার পরিচিত যে মাধ্যমগুলো আছে সেগুলো যোগাযোগ করার চেষ্টা করলো, যেহেতু তখন রাত হয়ে গেছে 12টা। তখন আমরাও একবার খোঁজাখুঁজি ওই থানাগুলোতে করে যখন পাইনি, তখন পরের দিন দেখি যে পরের দিন হয়ে গেল যে আর আসে না। তখন কি করব আসলে সেই সময় আমি নিজেও বুঝে উঠতে পারি না, যেহেতু আমি বললাম যে আসলে আমি এগুলোর সাথে কখনোই পরিচিত ছিলাম না, যে আসলে কি করতে হবে এই মুহূর্তে। আমি একদম কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছিলাম। পরবর্তীতে ওর বন্ধুরা বললো যে ভাবি আপনি তাহলে যেহেতু ইয়ের সামনে থেকে নিচ্ছে, জেল গেটের সামনে থেকে নিচ্ছে, তাহলে আপনি চকবাজার থানায় যে একটা জিডি করেন। যে আসলে সূত্রপুর থানায় করব না চকবাজার থানায় জিডি করব, সেটা তখন আসলে বুঝে উঠতে পারি নাই। পরবর্তীতে আমি পরের দিন বিকালবেলা যেয়ে চকবাজার থানায় জিডি করতে যাই। তো যখন জিডি করতে যাই সেখানে যারা দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন তারা বললো যে আপনাদের তো এরকম আরও লোক আসছে, আরও লোক এসে জিডি করতে চাইছে, তো আমরা একসাথে সবার একটা জিডি করে দেই, আপনারটা আলাদা করে করতে হবে না। পরে আমি আবার তাদেরকে নিষেধ করলাম যে না আপনি আমারটা আলাদা করেই করেন, কারণ পরবর্তীতে আপনারাই হয়তো আবার বলবেন যে আলাদা করে কোনো জিডি নাই কেন। তখন সেখানে যে আমি জাস্ট ওকে পাওয়া যাচ্ছে না ওরকম একটা জিডি করি, এবং হ্যাঁ, এবং সেখানে কিন্তু আমি ও যে আসলে রাজনীতি করে সেই পরিচয়টা তখন আমি দেই না, কারণ তখন যে পরিস্থিতি আমি জানি ওই রাজনীতির পরিচয়টা দিলে হয়তো আমার জিডিটা নাও নিতে পারে। সেই জন্য রাজনীতির কথাটা আমি গোপন করে ওকে। কিন্তু তখনও যে আপনারা তাকে পাননি বা সন্ধান করছেন, মানে এই আতঙ্কটা কি তখন ভেতরে এসেছিল? অর্থাৎ তখন কি গুম শব্দটার সাথে পরিচিত ছিলেন আপনারা? না, তখন তো আসলে বললাম না যে এটা তো পরিচিত তো না, আমরা তো সর্বোচ্চ জানি যে গ্রেফতার হতে পারে, এটুকু আমরা জানি যে রাজনীতি করলে বিভিন্ন সময় আমরা অনেক বড় বড় নেতাদেরকে দেখছি যে তারা গ্রেফতার হতে পারে, পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পরে হয়তো তারা জামিন নিয়ে বের হয়ে আসে। তা আমরা তো ওইটুকুই হয়তো আছি যে যেহেতু সরাসরি ও রাজনীতির সাথে জড়িত, বিভিন্ন সময় তখন মিছিল করছে ওরা, যেহেতু পুরান ঢাকার এবং ঢাকার অন্যান্য জায়গার যদি মিছিলটাও কোথাও না করতে পারতো, এই সূত্রাপুর বংশাল এলাকা এরা সবসময় প্রতিদিন মিছিল করতো সবাই। আপনার সন্তানের বয়স তখন কত ছিল যখন এই অবস্থার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন? আমার সন্তানের তখন 5 বছর বয়স। অর্থাৎ তেমন কিছুই তো বোঝার কথা না। ও তো আসলে ওই বোঝার কি, ও কিছুই বুঝে উঠতে পারে নাই, কারণ ও 5 বছর বয়সের একটা বাচ্চার তো কিছু বোঝার মধ্যে আসলে তখন কথা না, কারণ তখন হচ্ছে ওদের খেলার বয়স, ওদের আনন্দ করার বয়স। কোনো এরকম একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মতো তো ওদের তখন সেই মানসিকতাও নাই, সেই বোধ বুদ্ধিটাও তখন হয়নি। আপনি সেই তখন থেকে আজ অবধি, অর্থাৎ এই 2013 সাল থেকে 2025 সাল এখনো পর্যন্ত আপনি খুঁজেই চলেছেন? হ্যাঁ, আমি এবং আমার ছেলে শুধুমাত্র একটা ছবি নিয়ে এই 12টা বছর আমি শুধু রাস্তায় দাঁড়ায় গেলাম, আমি এবং আমার ছেলে। কারণ আমি জানি যে না পাওয়ার বেদনাটা কি, কারণ আমরা মাত্র, আমার ছেলের বয়স তখন 5 বছর, আমরা সংসার কি জিনিস সেটা সেভাবে আমরা শুরুই করতে পারিনি। তার আগেই আমাদের সংসার আগেই ভেঙে গেছে। তখন আমরা প্রতিদিন একবার সিএমএম কোর্টে অপেক্ষা করতাম, সিএমএম কোর্টে হয়তো আমার শ্বশুর শাশুড়িকে দাঁড় করায় রেখে আমি আবার চলে যেতাম ডিবি অফিসে। ডিবি অফিসের সামনে ওখানে যেয়ে দাঁড়ালে ওখানে ওরা ঢুকতে দিত না, বলতে এখানে এরকম কেউ নাই, আর একরকম তাড়াই দেওয়ার মতোই করে তারা বের করে দিত। কিন্তু যেহেতু আমার মানুষ নাই, আমার প্রয়োজনই আমি ওখানে আবার বারবার যেতাম, তারা যতই দূর দূর করে দিত তারপরে আমার ছোট সন্তানকে অবস্থায় নিয়ে আপনি দৌড়াদৌড়ি করে ওকে রেখে যেতাম, ওকে বাসায় রেখে আমার শ্বশুর দাঁড়াতো। কারণ আমি যে আসলে কোথায় যাবো, আমি তো বললাম যে আমি তখন পরিস্থিতি আমি বুঝে উঠতে পারি নাই যে আসলে কোথায় যাব কি করব, কারণ ওরকম কখনো আমি ওই পরিস্থিতি কোনোদিন ফেস করি নাই যে
থানা পুলিশ করতে হবে, এই জিনিসটা কখনো আমি কোনোদিন করি না, যার জন্য ওই থানা পুলিশ যে কোথায় কীভাবে কী করতে হবে আমি নিজেই বুঝতে পারি নাই। আমি বুঝতে পারছি আসলে আপনার আবেগের জায়গাটা। আমি বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতির পরে এসে আমি আপনার থেকে আরও কিছু কথা জানবো। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে আসলে ভিন্ন দল বা ভিন্ন মতের কারণে যে কথাগুলো আমরা এর আগেও বলেছি বা আপনারা আমাদের অন্যান্য পর্বগুলোতেও দেখেছেন যে শুধুমাত্র ভিন্ন দল কিংবা ভিন্ন মত পোষণ করার কারণে কাউকে একটি স্বাধীন রাষ্ট্রে এভাবে তুলে নিয়ে যে গুম করা, নিখোঁজ করে ফেলা এবং ছোট একটি সন্তান নিয়ে তার যে কষ্টের কথাটা তিনি বলছিলেন, সেই সন্তানের সাথেও আমরা কথা বলবো। বিরতির পরে এসে আমরা সন্তানের মুখ থেকে তার বাবার কিছু কথা জানার চেষ্টা করব। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। দর্শক, আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে কথা বলছিলেন বিএনপি নেতা, গুমের শিকার বিএনপি নেতা খালেদ হাসান সোহেলের সহধর্মিণী। আমরা আপনাদেরকে বিরতিতে যাবার আগে বলেছিলাম যে আমরা বিরতির পরে এসে তার ছেলের সাথে কথা বলবো। তাকে যখন গুম করা হয়েছিল আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে তার সন্তানের বয়স ছিল মাত্র 5 বছর। সে সন্তান এখন বড় হয়েছে। তার বাবার কথা আমরা তার মুখ থেকে জানার চেষ্টা করব। জনাব সাদমান শিহাব, আমি শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আপনাকে। আমি বিরতিতে যাবার আগে আপনার মায়ের সাথে কথা বলছিলাম। আপনার মা বলছিলেন যে সেই দুঃসহ স্মৃতিগুলোর কথা। 2013 সালে আপনার বাবাকে যখন তুলে নিয়ে যায় উনি বলছিলেন আপনার বয়স ছিল মাত্র 5 বছর। তখন আসলে খুব বেশি কিছু বোঝার কথা না, বা বাবার সাথে একটি সন্তানের যে সম্পর্কটি গড়ে ওঠে সেই সম্পর্কটিও আসলে হয়ে ওঠার কথা নাই 5 বছরের মধ্যে। তো আপনি এরপরে আস্তে আস্তে বড় হয়েছেন, আপনার মায়ের মুখে শুনেছেন এই যে বাবাকে যে তুলে নিয়ে গেছে, বাবার সাথে কি কোনো স্মৃতির কথায় 5 বছর বয়সে আপনার কি মনে পড়ে, বা বাবার কোনো স্মৃতি আপনার কাছে আছে কিনা? জি, স্মৃতির কথা যদি বলতে যায় আর কি কিছু কিছু স্মৃতি তো থেকে যায়। আর মেন কথা হলো আব্বু যখন গুম হয় তখন তো আম্মু যেরকমটা বললো যে আব্বু বাইরে থাকতো, তো মাঝে সাঝে রাতের বেলা আসতো। তো এসে আমাদের বাসার সামনে মাঠ ছিল, তো আমাকে মাঠ থেকে দাঁড়ায় ডাক দিত। তো যখন আমি ডাক শুনে যেতাম তখন আমাকে নিয়ে আমাদের মহল্লাটাতেই আর কি একটু ঘোরাতো, বা আমাদের সামনে একটা পার্ক আছে, পার্কে আমাকে নিয়ে যেত। এরকম এগুলাই স্মৃতি বলতে গেলে আছে। আর মেন স্মৃতি যে ছবি, আব্বুর সাথে কিছু ছবি আছে আমার ছোটোবেলার, সেই ছবিগুলোই দেখে আমার যে স্মৃতি মনে করার ওইটাই। তাছাড়া আর আপনার বাবার ছবিটি যদি আমাদেরকে একটু দেখান, আপনি নিশ্চয়ই সাথে করে নিয়ে এসেছেন, আমরা একটু যদি দেখি। এটা হচ্ছে যখন ওনাকে গুম করা হয়েছিল, এটা ওই সময়কার ছবি। হ্যাঁ, আচ্ছা, একটু সোজা করে যদি ধরেন আমরা ছবিটা একটু ভালো করে দেখি। আপনার বাবার যে এই যে ছবিটা আপনার কাছে আছে, মানে স্মৃতি বলতে শুধু এই ছবিগুলাই মূলত। তো এই যে এতগুলো বছর 2013 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত 12 বছর অতিবাহিত হয়ে গেছে, আপনার বাবা নিখোঁজ। আপনিও এর মধ্যে যথেষ্ট বড় হয়েছেন। বাবাকে কোথায় কোথায় খুঁজেছেন এ পর্যন্ত? কোথায় কোথায় খুঁজেছি বলতে গেলে ছোটোবেলায় আসলে অনেক, ওই সময় এটা এগুলো এরকম বের করা যেত না, বলাও যেত না অনেকে। তখন একটা সমস্যা হতো বলতে গেলে, আমাদের বাধা দেওয়া হতো কোনো প্রোগ্রামে গেলে। তাও আমরা বলতে গেলে সকল জায়গাতেই গেছি, যে আমরা খোঁজ করছি যে আমার আব্বু কোথায়, আমার আব্বুর এই কোনো একটা খোঁজ আমাদেরকে যেন দেওয়া হয়। তাও এরকম আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আপনি এখন পড়াশোনা করছেন? জি, আমি এখন ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়ছেন? জি। আচ্ছা, ছবিটা একটু এখন রাখি। আমি যদি জানতে চাই যে আপনি যে স্কুলে যান এখন, বন্ধু বান্ধব অনেকেই দেখেন যে বাবার সাথে সন্তানরা হয়তো বা অনেকে আসছে, তাদের মধুর স্মৃতি আছে। আপনি বাবাকে পান না, বাবা সেরকম কোনো অপরাধও করেনি, কিন্তু তারপরেও নিখোঁজ। এই অনুভূতিটা আসলে আপনাকে কতটা যন্ত্রণা দেয়? আমি বুঝি যে আসলে এই প্রশ্নটা করাও আপনার জন্য অনেক বিব্রতকর, তারপরেও যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আসলে যখন আগে আমি ছোটোবেলায় স্কুলে যেতাম, আর তখন দেখতাম যে সবাই তার আব্বুর সাথে যায়, তাদের গার্জেন বলতে গেলে তাদের আব্বুই। তো আমাকে ওই সময় মনে হয় মাত্র স্কুলে ভর্তি করা হয়েছে, তো তখন দেখতাম সবাই গার্জেনের প্যারেন্টস যে মিটিং বলা হয়, প্যারেন্টস মিটিংয়ে তাদের আব্বুরা যেত। কিন্তু আমার প্যারেন্টস মিটিং বা স্কুলে আমাকে ড্রপ করতে যাওয়ার কথা যাই বলেন, আমার আম্মু নিয়ে গেছে আমাকে।
তো তখন কোনো কিছু হলে আমার ফ্রেন্ডসরা বলতো তোমার যে আম্মু আসে তোমার আব্বু আসে না কেন। তখন আমাকে তো ওই ছোটোবেলায় এরকম বলা হয়নি যে আব্বুর কী হয়েছে, বা তখন বলে আমি বুঝতে পারি না এই ব্যাপারটা। তো আমি বলতাম এই আমার আব্বু বিদেশে থাকে বা অন্য নানা অজুহাত দিয়ে আমি তাদেরকে বলে দিতাম। কিন্তু এখন যেরকম একটু বড় হয়েছি, এই কিছুদিন আগেও যখন আমাদের 24 সালে এই সব ঠিক এই গণঅভ্যুত্থানটা হলো, এটার আগেও আমাদের অনেক সমস্যা হতো। এখন একটু ঠিক আছে, বা স্কুলে বা ফ্রেন্ডস যারা আছে ওদের বললে এখন একটু ওরা বুঝে, কারণ এটা এখন আর কি প্রচার হয়েছে সব জায়গাতে। যে এতদিন মনে করতো যে গুম বলতে কি আমার আব্বু চুরি করছে, ছিনতাই করছে, করে নিয়ে গেছে, কোনো অপরাধের সাথে জড়িত। কিন্তু আমার আব্বু যে খালি একটা বিএনপি দল করতো, এই দল করার কারণে যে গুম হয়েছে, এখন এটা মানুষজন একটু বুঝতে পারতেছে, তার জন্য অতটা আর কি আগের মতো সমস্যা শিকার হচ্ছে। অর্থাৎ এই যে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের মিশ্র প্রতিক্রিয়া ছিল আপনার বাবাকে নিয়ে, এবং এটা আপনি ফেস করেছেন অবশ্যই। 24 সালের গণঅভ্যুত্থানের কথা বলছিলেন, এরপর তো আমরা দেখেছি অনেকেই মুক্ত হয়েছে। তো তখন কি এই আশাটা ছিল মনে যে হয়তোবা আপনার বাবাও ফিরে আসতে পারে অন্যদের মতো? যে আশা ছিল, যেরকম 5 আগস্টে যখন এই রাতের বেলা কিছু খবর আসে যে অনেকে নাকি বের হয়েছে, তো তখনই আম্মু বের হয়েছিল বাসা থেকে যে আব্বুরে খোঁজার উদ্দেশ্যে। কিন্তু রাস্তাতে ওর হঠাৎ করে আবার মাহলটা খারাপ হয়ে যায়, তার কারণে আম্মু আবার রাতের বেলাতেই 12টা নাকি 1টা বাজে আবার বাসায় ফেরত চলে আসে। তখন আমরা পরের দিনও আম্মুরা যায়, আমাকে নিয়ে যায়নি। তখন আমি বাসায় ছিলাম, ভাবলাম যে না, সবাই যেহেতু বের হচ্ছে তাহলে আমার আব্বু বের হবে, আজকে না হলে কালকে বের হবে, 1-2 দিন পরে বের হবে, আস্তে আস্তে মনে হয় একের পর একজনকে ছাড়বে। কিন্তু এই দীর্ঘ প্রায় বলতে গেলে আর 1 বছর তো হয়ে গেল, 1 বছর পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কোনো আমরা সঠিক খোঁজ পাচ্ছি না। 5 আগস্টের পরে কি আপনি গিয়েছিলেন যখন আয়নাঘর পরিদর্শনে যাওয়া হয়েছিল, সেখানে গিয়েছিলেন? হ্যাঁ, আর কি ওখানের পরিবেশটা এমন আর কি, বলতে গেলে এটা একটা কবরও বলে যে 3 হাত গভীর থাকে, ওইটাও 3 হাতও গভীর নাই। আমি নিজে দেখছি আর কি, সোফার এখানে যতটুকু জায়গা এতটুকু হবে, আর সামনে ধরেন 2-3 আর কি, আমি পাটা একটু এই পর্যন্ত যাবে, তাছাড়া আর না, ছোট একবারে জায়গা। ওইখানে যে মানুষদেরকে আসলে রাখা হয়েছে, আপনি ওখানে যাওয়ার পরে যে যখন জায়গাটি দেখলেন যেখানে হয়তোবা আপনার বাবাকে রাখা হয়েছিল, কিন্তু এখনো তাকে আপনারা খুঁজে পাননি, তিনি ফিরে আসেননি, তখনকার অনুভূতিটা কি ছিল? ওখানে যাবার পরেও যখন পেলেন না, তখনও কি মনে হয়েছে যে আবার তাকে হয়তোবা অন্য কোথাও পেতে পারেন, খুঁজে পেতে পারেন, সেই আশাটা ছিল মনে? যতদিন না আমরা একটা নির্দিষ্ট কোনো খোঁজ পাবো, ততদিন তো আশাটা রাখতে হবে যে না, আমার বাবা ফেরত আসবে, কোনো না কোথাও আছে। যেদিন ধরেন আমাদের এই গুম কমিশন দিয়ে একটা বল দিবে যে আছে বা নাই, তখন তো আমাদের ওই আশাটা আর থাকবে না। এখন যেরকম আমার আশা আছে যে আব্বু আজ দিন না একদিন হলে ঠিকই ফেরত আসবে। এই যে আপনার বাবাকে ছাড়া আপনি বড় হচ্ছেন, বাবাকে ছাড়া একা পথ চলছেন, বাবাহীন যে জীবনটা, এই ক্ষোভটা যে বাবা নেই, বাবাকে নিয়ে যাওয়া হয়েছে, এই ক্ষোভটা মূলত আপনার মানে কার প্রতি, যদি আপনার কাছে জানতে চাওয়া হয় যে আপনার ভিতরে যে ক্ষোভের যে বহিঃপ্রকাশটা, এটা কার প্রতি যদি জানতে চাই? ক্ষোভ বলতে গেলে এটা তো আমাদের যে আগের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, ওনার আন্ডারেই এগুলো সব করা হয়েছে। উনি যদি না বলতো তাহলে কি আর করতো? ওনার আন্ডারেই যেহেতু করা হয়েছে, ক্ষোভ তো ওনার প্রতি। উনি এখন চলে গেছে, ওনাকে এখন আনা চাইতে গেলে আনা যায়, এনে যদি ওরকম একটা শাস্তির ইয়াতে দেওয়া যায়। আমি তো বলি, যদি যেরকম আমাদের আব্বুদেরও তো আয়না ঘরে রাখা হয়েছে, ওনাকে ওইরকম আয়না ঘরে রেখে দেওয়া হোক, ওনার আর কিছু আমাদের শাস্তি না, ওনারও আয়না ঘরে ছেড়ে দিলেই আমাদের ক্ষোভ সব মিটে যাবে। বাবাকে ছাড়া এই 12-13 বছর ঈদ পার করেছেন, রোজা পার করেছেন, মানে বাবার কথা কি তখন কি খুব বেশি মানে মনে পড়তো? মানে কোন সময়টা বাবাকে সবচেয়ে বেশি মিস করেন? মিস করি বলতে গেলে ঈদের নামাজের পরে, ধরেন যেরকম সবাই কোলাকুলি করে, তো এমনি সারা বছর তো যাদের বাবা আছে ওরকম এই গলা মেলা যায় না, তো ঈদের নামাজের পরে যখন সবাই নিজের বাবার সাথে নিজের দাদার সাথে কোলাকুলি করে, ওই সময়টাতে যখন দেখি তখন একটু ভাবি যে না, আব্বু যদি থাকতো তাহলে আমি আব্বুর সাথে হয়তো গলাটা মিলতে পারতাম। এইগুলোই, আব্বুর সাথে ঈদের দিন একটু ঘুরতে যেতে পারতাম কোথাও। আপনি ছোট থেকেই দেখছেন যে আপনার মা একাই সংগ্রাম করছে, আপনার মা আপনাকে বড় করছেন আপনার বাবাকে ছাড়া। এই যে সংসারের যে আর্থিক অবস্থাটা, আপনার বাবাই হয়তোবা ছিলেন উপার্জনক্ষম ব্যক্তি, তো এর মধ্যে কি কোনো আত্মীয় স্বজন বা কারো ওইভাবে সাহায্য সহযোগিতা পেয়েছেন? না, মানে ওই সাপোর্টটা কারো থেকে পেয়েছেন না, কিনা? এরকম কোনো আর্থিক সাপোর্ট কেউ দেয়নি।
আচ্ছা, মাকে আপনি কি এখন যে বড় হয়েছেন, মাকে কি আপনি বোঝান, আপনি সান্ত্বনা দেন যে আপনার বাবা ফিরে আসবে কিনা? দিতে হবে, কারণ আম্মুরও তো এখন একটা বয়স হয়েছে, তো আম্মুকে বুঝাতে হবে যেন তুমি না ভেঙে পড়ো, তুমি তো আছে আমার, আর তো আর কেউ নাই। বুঝাই যে এরকম আসবে, অপেক্ষা করতে হবে। আপনার কি মনে হয়, মানে সন্তান হিসেবে আপনি কি আশা করেন যে আপনার বাবা কি বেঁচে আছে কিনা, আপনার বাবা ফিরে আসবে কিনা? আসলে আর কি বলতে তো গেলে অনেক কিছু, কিন্তু আমার আশা আমার আব্বু আছে, কোনো না কোনোভাবে এক না এক সময় ইনশাল্লাহ তিনি আসবে। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই যে এই যে গণ অভ্যুত্থান যে হলো, গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সাধারণ ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছে, তারাই আন্দোলনটা মূলত শুরু করেছে। এরপর একে একে সবাই সে আন্দোলনে শরিক হয়েছে। এরপর হচ্ছে স্বৈরাচার হটানো গেছে, দেশে একটি যে সরকার এসেছে নতুন। তো এই গণ অভ্যুত্থানে আপনিও তো একজন ছাত্র ছিলেন, আপনি কি ওখানে অংশগ্রহণ করেছিলেন? তখন অংশগ্রহণ ওরকম বলতে গেলে আমি 1-2 দিন গেছিলাম, কিন্তু আম্মুর আর কি ভয় ছিল যে আব্বু নাই, তো আমি যদি আমার কিছু হয়ে যায় তখন তো আমার আম্মু পুরোপুরি ভেঙে যাবে, তো আম্মু আর আমাকে যেতে দেয়নি, কিন্তু আম্মু নিজে গেছিল। আচ্ছা, আমি সবশেষ যেটি জানতে চাই যে বর্তমান যে দেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে এসেছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে বা যারা এই যে আপনার মতো ছাত্র যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, তারাও এখন অনেকে বিভিন্ন পদে রয়েছে, দায়িত্বে রয়েছে, আপনার কাছে যদি সন্তান হিসেবে জানতে চাওয়া হয়, তাদের প্রতি আপনার দাবিটা বা চাওয়াটা কি? দাবি বা চাওয়া একটাই, আমি কিছু চাই না, আমার চাই আমার আব্বু কোথায় আছে, কিভাবে আছে, বা এতদিন এটা কেমনে হলো। আর এই 5ই আগস্টের পরেও অনেকে বলা হয়েছে যে আয়নাঘরের নাকি আর কি উলটপালট করা হয়েছে, এই ব্যাপারটা কারা করছে তাদেরও একটা বিচারে আনা, আর আমার আব্বুর একটা সুষ্ঠু খোঁজ আমাদেরকে দেওয়া। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন আপনার বাবা শুধুমাত্র বিএনপি করার কারণে, অর্থাৎ ভিন্ন দলের রাজনীতি করার কারণেই ওনাকে গ্রেফতার করা হয়েছে বা গুম করা হয়েছে, উনি নিখোঁজ। সেই দলের পক্ষ থেকে কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা কোনোভাবে? ওইটা বলতে মনে হয় ঈদের সময় একটু তারা কোনো খোঁজ নিত, ঈদের সময়, বাস এতটুকু, তাছাড়া আর অন্যরকম কোনো কিছু না। এ ব্যতীত আপনার পরিবারের পাশে দাঁড়ানো বা খোঁজ খবর নেওয়া এরকম কোনো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা গুম হওয়া যে বিএনপি নেতা সোহেল, তার সন্তানের সাথে কথা বলছিলাম। যখন তাকে তুলে নিয়ে যাওয়া হয় তখন তার সন্তানের বয়স মাত্র 5 বছর ছিল। এখন সে ক্লাস 10-এ পড়ে, এখন অনেকটাই বোঝে তার বাবা গুম হয়েছে, তার বাবাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আজও পর্যন্ত সে এই একটি ছবি ধরে তার মায়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে বাবাকে খুঁজে বেড়াচ্ছে। আমরা প্রত্যাশা করি যে তার বাবার সন্ধান যেন তারা খুব দ্রুতই পায়। আমরা যাব আরেকটি বিরতিতে, বিরতির পরে এসে আমরা আবার কথা বলবো শাম্মী আক্তারের সাথে। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন গুমের শিকার বিএনপি নেতা সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা। আমি বিরতিতে যাবার আগে আপনার সন্তানের সাথে কথা বলছিলাম। আপনার সন্তান তার অনুভূতির কথাটি বললেন। তার বয়স তো অনেক কম ছিল 2013 সালে যখন আপনার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর আপনি বলছিলেন যে আপনি বেশ কয়েক জায়গাতে গিয়েছেন, কখনো ডিবি অফিসে, কখনো থানায়, বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করেছেন। এই যে প্রশাসনের থেকে যে সহযোগিতা, মানে আপনি কোন কোন অফিসারের কাছে গিয়েছেন, এমন কারোর নাম কি মনে আছে কিনা যে আপনি কোনো সহযোগিতা পেয়েছেন কিংবা আপনাকে সহযোগিতা করেছে কিংবা আপনি দুর্ব্যবহার পেয়েছেন, এই বিষয়টা যদি একটু আমাদের সাথে পরিষ্কার করে বলেন। আমার স্বামী গুম হওয়ার 11 দিন পরে ওরা 5 জনকে তো গুম করে, সেখান থেকে 3 জনকে ছেড়ে দেয়। 3 জন যখন ফেরত আসে, সেই 3 জনের থেকে একজন এসে আমাদেরকে ডাক দিয়ে ওদের সাথে কিভাবে কি ঘটনাগুলো হয়েছে তখন আমাদেরকে আসলে বলে। তখনই মেইনলি আসলে আমরা জানতে পারি যে ওদের সাথে কিভাবে কি হয়েছে। আচ্ছা। এবং ওরাও তখন এসে ডিবির নামটাই বলে যে ডিবি থেকে তুলে নিয়ে গেছে, আমাদেরকে এরকম গাড়িতে বসানোর সাথে সাথে চোখ বেঁধে ফেলছে, হাত বেঁধে ফেলছে, এবং ওখানে নিয়ে ওদেরকে প্রচণ্ড মারধর করছে। এমন হয়েছে আমার স্বামীকে সারা রাত
মেঝেতে ফেলে রাখছে শুধুমাত্র এই রাজনীতির কারণে। ডিবি অফিসেই মারধর করেছে তাদের, ওরা যে ওদেরকে যেখানে নিয়ে গেছিল সেই জায়গাটাতে, এবং ওরা তখন আসার পরে বলছে ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে সেটাতে 6টা রুম ছিল, 6টা রুমের মধ্যে ওদেরকে 5 জনকে রাখছে এবং কেউ কাউকে দেখে না। ওদেরকে রাত্রেবেলা হলে এরকম নিয়ে যেত, নিয়ে মারতো, মেরে জিজ্ঞেস করে আবার রুমে দিয়ে যেত, এবং ওরা কথা বলতো একজন আরেকজনকে পাশে নক করে দেয়াল ধাক্কায় কথা বলতো, ডাকতো, ডেকে কথা বলতো। এবং আমার স্বামীর অনেক আদরের, সবার সন্তানই আদরের, আমার স্বামীরও অনেক আদরের ছেলে ছিল। ওরা যখন ফিরে এসে বলতেছে যে ভাইয়া আমার অনেক শক্ত, সোহেল ভাই অনেক কঠিন মানুষ, সে প্রথমে আমাদের সবাইকে সান্ত্বনা দিছে যে তোমরা তো ভয় পাও না, হতাশ হয়ে না। দুই তিন দিন পরে ওর ওইখানে ওই রুমের মধ্যেই ও মোনাজাতে ধরে ওখানে চিৎকার করে আমার ওর ছেলের জন্য কাঁদতেছে। কেন মোনাজাত বলতেছে ওর ছেলের কাছে যেন ফিরে আসতে পারে। যারা ফিরে এসেছিল, আপনার স্বামীর সাথে যারা গুম হয়েছিল, তাদের মুখ থেকে এই যে এই কথাগুলো শুনেছেন, এই নির্যাতনের যে কথাগুলো উনি বর্ণনা দিয়েছেন, কি নির্যাতন সেখানে করা হয়েছিল সেটা কি উনি বলেছিলেন? ওদেরকে ওরা যেহেতু সরাসরি যারা ছাড়ছে তারা সরাসরি কোনো পদবিতে ছিল না, কিন্তু আমার স্বামীরা পদবিতে ছিল, ওরা এখানে এসে বলছে যে ওদের পরবর্তী আন্দোলনের কি আছে, ওদেরকে কে কিভাবে চালাচ্ছে, ওরা কিভাবে কি করবে প্রস্তুতি আছে, সেই জন্যই ওদেরকে প্রচণ্ড মারধর করছে। এবং এগুলো যখন শোনার পর আসলে এই কথাগুলো কাউকে সাথে শেয়ার করা যায় না, কারণ এই কষ্টটা আমি বুঝতেছি যে একটা সন্তানের জন্য যে বাবার কতটা আকুতি। তারপর আমি বিভিন্ন সময় বিভিন্ন কারাগারগুলোতে খোঁজ করছি, যেহেতু হয়তো আশা করছি যে 14 নির্বাচন হয়ে গেলে ছেড়ে দিবে, এবং ওরা বলছে যে ভাবি চিন্তা করেন না, ও চলে আসবে ভাইয়া। এই জন্যই ওই আশাতেই থাকছে, যেহেতু 3 জনকে ছাড়ছে তাহলে হয়তো ওদেরকেও ছেড়ে দিবে। পরে যখন দেখেছি নির্বাচনের পরে ওদেরকে কোথাও ছাড়ে না, পরবর্তীতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, কাশিমপুর কারাগারে, এগুলোতে আমি নিজে যে খোঁজ নিয়েছি। এবং যখন এই নারায়ণগঞ্জে 7 খুনের মার্ডারটা হয়, তখন একটা খুন হওয়ার পরে একটা ডিবি অফিস থেকে অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড নামে একটা কমিটি গঠন করে। আমি সেইখানেও অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, দিয়ে ওখানে যে তৎকালীন এডিসি ছিল, আমার নামটা এখন মনে নেই, আমি তাদের সাথে দেখা করছি। ওখানে আরেকজন ডিবি অফিসার ছিল মেজবা, ওনার সাথেও দেখা করছি। তো ওনারা বলতেছে আপনার অ্যাপ্লিকেশন দিয়ে যান, আমরা দেখছি কি করা যায়। তারপরে তো ওভাবে চলে আসলাম। তারপরে থেকে যে বিভিন্ন সময় আমরা এই যে মায়ের ডাক, অধিকার, এদের সাথে আমরা প্রতিটা প্রোগ্রামে মানববন্ধন বলেন, প্রেস কনফারেন্স বলেন, সব জায়গায় আমরা এই ছবিটা নিয়ে দাঁড়াইলাম। আমার ছেলে 5 বছর থেকে আজকে 17 বছর হয়ে গেছে, সে ছোট থেকে এখন বড় হয়ে গেছে। তার এই একটা ছবি, বাবার ছবি হাতে নিয়ে আছে, তার বাবার একই ছবি আছে, কিন্তু ও তো বড় হয়ে গেছে। আমরা জাতিসংঘের কাছেও আবেদন করছি, কিন্তু জাতিসংঘ থেকে যখন তৎকালীন আওয়ামী লীগের সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা তখন কোনো উত্তর দেয় নাই। তারা বিভিন্নভাবে বলে যে বিভিন্ন সময় পর্যায়ে মন্ত্রীরা বলছে যে এরা পলাতক আছে, এরা লুকায় আছে, এরা বিয়ে করে আছে, ঋণের দায়ে আছে। আমরা যারা এরকম স্ত্রী আছি, তারা তো আমরা 12 বছর ধরে একটা ছবি নিয়ে নাটক করব না।
অনেকেই বলে আমরা নাকি নাটক করি, আমাদের চোখের পানি নাকি নাটক লাগে সবার কাছে। আমাদের বাচ্চাগুলা বাবা কী জিনিস সেটা বোঝে না, শুধু ওদের কাছে বাবা হলো একটা স্মৃতি। যার হারায় একমাত্র সেই বোঝে যে আসলে কষ্টটা কী জিনিস। আপনার দাম্পত্য জীবনের কত বছর হয়েছিল যখন ওনাকে ধরে নিয়ে যাওয়া হয় বা তুলে নিয়ে যাওয়া হয়? তখন 7 বছর। এবং সংসার কী জিনিস সেটা আমি কিছুই বুঝিই নাই, কারণ মাত্র তখন 7 বছর, 7 বছরের একজন বিবাহিত জীবনের সংসারটা কিন্তু সেভাবে আসলে গড়েও তখন ওঠে না। মাত্র তখন গুছায় উঠতেছি, যেহেতু সব পরিস্থিতি এরকম ছিল না, রাজনীতির পরিস্থিতিও ভালো না, সব দিক মিলে আমরা মাত্র গুছানোর চেষ্টা করছি। ঠিক সেই সময়ই আমার স্বামীকে এভাবে গুম করা হয়। উনি তো ছিলেন নিশ্চয়ই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আপনার পরিবারের। হ্যাঁ, আমার স্বামী তো সব কিছুই করতো। আমাদের আসলে কষ্টগুলো কেউ বলার মতো নয়, কারণ তখন আমার বাচ্চা মাত্র 5 বছর। আমি তখন ওকে স্কুলে দিব, ওকে স্কুলে ভর্তি করানোর যে বেতনটা, সে বেতনটাও আমার কাছে ছিল না। আমার বাসা থেকে আমার ছেলের স্কুলটা অনেক দূরে ছিল, তো অনেক সময় বলতো আম্মু আমার হেঁটে যেতে কষ্ট হয়। আমি বৃষ্টির পানির মধ্যেও অনেকবার রাস্তায় পানি উঠে যেতাম, সেই পানির মধ্যেও আমার ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে চলে ইয়েতে নিয়ে যেতাম, স্কুলে নিয়ে যেতাম। কিন্তু তখন আমার কাছে ওই রিক্সা ভাড়াটাও আসলে ছিল না, কারণ ওরা তো রাজনীতি মাত্র শুরুই করছে, ওদের বয়স তো বেশি হয় নাই যে ওদের জীবনটা শুরু করতেই ওদের থেমে গেছে, যে ওরা কিছু সংসারের জন্য করে রেখে যাবে সেই জিনিসটা তো করে যেতে পারে নাই। এখন আমরা যারা এরকম সন্তান নিয়ে আসছি তারা আমরা জানতেছি যে আসলে আমরা কতটা মানবেতর জীবনযাপন করতেছি, কারণ কারো কাছে বলা যায় না। কারো স্বামী মারা গেলে সে তো বলতে পারে যে সে তার স্বামী নাই, আমরা তো বলতে পারি না। আমরা মানুষকে বিভিন্ন সময় বলি, আমার ছেলের যখন স্কুলে যায় গার্জেনদেরকে আমি বলি আমার স্বামী বিদেশে আছে, যখন বলে যে বিদেশে আছে কবে আসবে, আচ্ছা আসবে। বিভিন্ন সময় মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করি। এই যে গুম হবার পরে আপনি একা এতটুকু একটা সন্তানকে নিয়ে এই দীর্ঘ 12টি বছর অতিবাহিত করেছেন, একা সংগ্রাম লড়াই এখনো করে যাচ্ছেন। পরিবার, আত্মীয় স্বজন বা যারা বন্ধু বান্ধব আছে, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, কারো থেকে কি সেভাবে কোনো সাপোর্ট পেয়েছেন? তারা আসলে বিষয়টাকে কিভাবে দেখে? সেভাবে আসলে কেউই, যেটা বললাম যে কেউই ওভাবে সাপোর্ট করার মতো আমি পাইনি, আমার পাশে কাউকে ভাবে পাইনি। আমাদের তারপরেও আমাদের এলাকায় হামিদ ভাই আছেন, যিনি ওয়ারি থানার, তারপরে ইশাক ভাই আছে, ইশাক সরকার, যার সাথে সোহেলরা সরাসরি রাজনীতি করতো, উনিও মাঝে মাঝে খোঁজ খবর নেন। ফ্যাসিস্টের সময় যে আপনার স্বামী গুম হয়েছে, সেই সময়টি থেকে আপনি এখনো পর্যন্ত তাকে খুঁজছেন, তো আমি যে প্রশ্নটি কিছুক্ষণ আগেও আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনি কি সরকারের পক্ষ থেকে, বিগত যে সরকার ছিল সেই সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? যেহেতু তারাও জানতো আপনার স্বামী নিখোঁজ বা তাকে গুম করা হয়েছে, সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা কি পেয়েছেন কখনো? আমি 13 সালে যে জিডিটা করে আসছি, তারপরের থেকে ওই থানার পর থেকে আমাকে কেউই খোঁজ নেয়নি। পরবর্তীতে যখন জাতিসংঘ থেকে যে বললাম যে তারা প্রেশার দিছে, তখন জাস্ট একটা ফর্মালিটি হিসাবে একটা কেউ ফোন দিয়ে হয়তো খোঁজ করে যে আপনার স্বামীকে আসছে, কী হয়েছে, এইটুকু পর্যন্ত। কিন্তু এর বেশি আর কেউ কোনো রকম কোনো খোঁজ নেয়নি, কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোথাও নেয়নি। এবং তখন তো আমরা কোনো মানে রাজনীতির কথাটা তো কোথাও বলাই যেত না, বরঞ্চ আমরা যে বিভিন্ন সময় এই স্বামীর সন্ধানের জন্য আমরা রাস্তায় দাঁড়াইতাম মাইটেকের প্রোগ্রামের সাথে, তখনও পর্যন্ত আমাদেরকে সেখানে দাঁড়াতে দেওয়া হয়নি। বিভিন্ন সময় প্রশাসনের লোকজন আমাদেরকে সেই প্রোগ্রাম করতে দেয়নি, তা আমাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে, আমাদেরকে তাড়ায় দিচ্ছে। এখনো কি কোনো হুমকি ধামকি বা থ্রেটের মধ্যে আছেন এমন মনে হয়? এখন 5ই আগস্টের পরবর্তীতে এখন ওভাবে মনে হচ্ছে নাই, কারণ আমরা তো অনেক আশা নিয়ে আছি যে এই 12টা বছর আমরা হয়তো আমি আশা নিয়ে থাকছি যে আওয়ামী লীগ সরকার চলে গেলে পরবর্তীতে যে আসবে হয়তো আমি আমার স্বামীর সন্ধান পাব। কিন্তু 5ই আগস্টের পর থেকে আমি ডিজিএফআইও দাঁড়াইছি অনেক সময়,
যে আশায় থাকছি যে সবাই বলছে যে আয়নাঘরটা এখানেই আছে, এখানে থেকেই কেউ না কেউ বের হবে। এবং যখন আরমান ভাই বের হলো তখন আমাদের আশাটা আরও বেশি বেড়ে গেল যে তাহলে হয়তো আরও কেউ আছে। কিন্তু যতই দিন যাচ্ছে আমাদের সেই আশাটা শুধু আশাই থেকে যাচ্ছে। আচ্ছা, এই যে এর আগেও যারা এসেছেন বিভিন্নভাবে গুমের শিকার ব্যক্তি বা পরিবার যারা এসেছেন আমাদের সাথে কথা বলেছেন, তারা বলেছেন আমাদেরকে যে এই যে গুমের পিছনে কোনো নির্দিষ্ট অফিসার বা কারো হাত ছিল বা মূল হোতা কে ছিল, এই দীর্ঘ 12টি বছরে কি আপনি এমন কিছু জানতে পেরেছেন? তাকে তুলে নিয়ে যাওয়ার পিছনে মূল হোতা কে ছিল বা কার কারসাজি ছিল বিষয়টা? আমি যেটা শুনি সেটা হচ্ছে আমাদের এলাকার যেই কেন্দ্রভিত্তিক যে ইয়েটা আছে হয়তো অফিসার, ও তারাই বলে যে হয়তো তারাই সহযোগিতা করছে যে ওদেরকে ধরাই দেওয়ার ক্ষেত্রে। কারণ নাম ঠিকানা তো আসলে কারোই ওদের জানার কথা না। একজন মানুষ এসে হঠাৎ করে এসে অন্য এলাকার মানুষেরকে চেনার কথা না। তো যেহেতু এলাকার কেউই না কেউ সহযোগিতা করছে দেখেই হয়তো তারা এদেরকে তুলে নিয়ে গেছে। এই 12টি বছর তো বিভিন্ন চড়াই উতরাই পার করেছেন, ঈদ পূজা অনেক অনুষ্ঠানে গিয়েছে। তো এই সময়গুলো আসলে কিভাবে সামাল দিয়েছেন? সন্তানের কোনো চাহিদা বিশেষ কিছু মার কাছে কি এমন কোনো দাবি থাকে, সে কি বোঝে তার বাবা নেই, বা আপনার কাছে যে দাবিটি, একটা সন্তানের তো নানা দাবি থাকে বাবা মায়ের কাছে, এই বিষয়গুলো কিভাবে পূরণ করেছেন? আপনি বলছিলেন আর্থিক দুর্দশার কথাও। আমার ছেলেটা তো তখন 5 বছর ছিল, তখন থেকে ওর বললাম আমি যেটা যে সাধারণ একটা আমি স্কুলে যাতায়াতের যে খরচটা আমি সেটাও বহন করতে পারি নাই। তো ওর যে চাওয়াগুলো ছিল সেগুলো আমি আসলে কিছুই পূরণ করতে পারি নাই। যে আমার সন্তানটার জীবনে পুরোটাই না পাওয়ায় আছে, না পাওয়া জীবনেই আমাদের কেটে গেছে। যখন কোনো অনুষ্ঠানে যাই সবাই সবার পরিবার নিয়ে থাকে, আমি যখন দেখি পুরো একটা পরিবারের তারাই সবাই ছবি তোলে, তখন সেখানে শুধু আমি আর আমার ছেলে যে দাঁড়াই, তখন আমার অনেক কষ্ট লাগে যে আজকে আমার স্বামী থাকলে আমরাও আজকে পুরো একটা পরিবার হতাম। কিন্তু এটা তো আজকে আমি আর আমার সন্তান একটা পুরো পরিবার না, এটা একটা খণ্ডিত পরিবারের একটা খণ্ডিত অংশ আমরা। আপনি গুম কমিশনে তো নিশ্চয়ই অভিযোগ দায়ের করেছেন? জি। আচ্ছা, এই বিষয়টার জন্য আপনি যদি দায়ী হিসেবে আপনি কাকে সাব্যস্ত করেন যে বিষয়টি যে ঘটেছে, আপনার স্বামী যে নিখোঁজ এত বছর ধরে গুম, আপনার ভিতরের যে ক্ষোভটা, আপনার কি মনে হয় যে আপনি এই বিষয়টার জন্য কাকে দায়ী করেন? এটা তো সরাসরি শেখ হাসিনা দায়ী, কারণ সে প্রতিরক্ষার বিষয়টাই ছিল তার, সমস্ত ছিল তার হাতে। অর্থাৎ কোথায় কি করবে না সমস্ত কিছুই সে নিজেই বলতো যে আমার সব কিছুই আমার জানা আছে। তার মানে এই যে কোথায় গুম হয়েছে সেটাও তার জানা। ইলিয়াস আলী যখন গুম হয়েছে তখন তার পরিবার শেখ হাসিনার কাছে গেছে, তখনও সে সান্ত্বনা দিয়ে বলছে। তার মানে কি এই জিনিসগুলো তার সব কিছুই তার জানা। এবং এই গুম কমিশনের কাছে আমরা যেটা আশা করছি যে অন্তত আমার স্বামীর সন্ধানটা দিবে, যে তার সাথে কি হয়েছে, কারা জড়িত, এটা অন্তত আমাদেরকে জানাক কি হয়েছে। কারণ এই যে 12টা বছর চলে যায়, আমি মোনাজাতে বলতে পারি না আমার স্বামীকে বেহেশত নসিব করবে নাকি হায়াত দারাজ করবে। আমরা শুধু মোনাজাতে শুধু এইটুকু বলতে পারি, আল্লাহ যেখানেই রাখছো ভালো রাখো। আমার সন্তান যে কোনো অনুষ্ঠানে যায় একা একাই সে থাকে, সবার বাবা থাকে, কিন্তু আমার ছেলে একা একাই যায়, ওর পুরা সময়টা কাটে একা একা। আমি বুঝতে পারি, এখন বুঝতে পারলেও আমাদের কিছু করার নাই আসলে। শামীম সুলতানা, আমিও বুঝতে পারছি আপনার আবেগ অনুভূতি, এবং আমরাও প্রত্যাশা করি এমনটি যে তিনি যেখানেই আছেন যেন সৃষ্টিকর্তা তাকে ভালো রাখেন, এবং তার মতো আরও যারা রয়েছেন তাদেরকেও যেন সৃষ্টিকর্তা ভালো রাখেন, আমরা এমনটি প্রত্যাশা করি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভি পরিবারের পক্ষ থেকে। সময় হয়তো সব কিছু বদলে দেয়, কিন্তু কিছু ক্ষত রয়ে যায় আজীবন, যে ক্ষতগুলো বয়ে নিয়ে বেড়াতে হয় এই দুর্ভাগা মানুষগুলোকে।
আমরা জানাতে চাই আপনার এবং আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।